নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জুলাই আন্দোলন অগস্ট থেকে গণ অভ্যুত্থানের রূপ নেয়, তারপরে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের সংবিধান, সাংবিধানিক গণতন্ত্র, জনগণের অধিকার, ক্ষমতা, উৎস কোন দিকে যাচ্ছে সেগুলো নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। এই পরিস্থিতিতে জন্ম নিয়েছে অনেকগুলো বা কিছু নতুন রাজনৈতিক দল, আরও কিছু নতুন রাজনৈতিক দল এর পাইপলাইনে আছে। এই রাজনৈতিক দলের উদ্দেশ্য কি, বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রা বা অভিঘাতও আমরা কোন দিকে দেখতে পাচ্ছি, তা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব জনাব শওকত মাহমুদ। জনাব শওকত মাহমুদ বিশিষ্ট সাংবাদিকও বটেন, আমাদের সাংবাদিকতায় তিনি আমাদের গুরুজন এবং শিক্ষক শ্রেণীর। শওকত ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আমরা স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব খালেদ মহিউদ্দিন। আমাদের সাথে আরও রয়েছেন বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক জনাব মোহাম্মদ রফিকুল আমিন। জনাব মোহাম্মদ রফিকুল আমিনের একটি বড় পরিচয় যে জনাব রফিকুল আমিন বাংলাদেশের ডেস্টিনির প্রতিষ্ঠাতা। তিনি ডেস্টিনিকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে চেয়েছেন, অনেক স্বপ্ন অনেক মানুষকে দেখিয়েছেন এবং চূড়ান্ত অনেক জনপ্রিয় একজন মানুষ জনাব রফিকুল আমিন নতুন রাজনৈতিক দল খুলেছেন, যেই রাজনৈতিক দল বাংলাদেশ আম জনগণ পার্টি। আপনাকেও অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাই জনাব মোহাম্মদ রফিকুল আমিন। আমি জনাব রফিকুল আমিন আপনাকে আমার প্রথম প্রশ্ন করতে চাই না, আপনি এখন রাজনৈতিক দল নিয়ে একটু বলেন তো। আপনি রাজনৈতিক দলটা যেটা করছেন সেই রাজনৈতিক দলের কি একটা উদ্দেশ্য হচ্ছে এই, যেহেতু বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের ঘোষণা দেওয়া হয়েছে এবং এই জাতীয় সরকার প্রসঙ্গে কিন্তু আসলে জামায়াতে ইসলামী বা এনসিপি বা যারা বাম দলগুলি যারা আছেন, গণসংহতি আন্দোলন, তাদেরও বড় কোনো আপত্তি নাই। তারাও চান এককভাবে একটা দলের কাছে ক্ষমতা বা একটা গোষ্ঠীর কাছে ক্ষমতা না গিয়ে বিভিন্ন জনের কাছে, বিভিন্ন দলের কাছে ক্ষমতা চান। তো সেই বিভিন্ন দল হিসেবে বিবেচিত হওয়ার জন্য কি রফিকুল আমিন ভাই আপনি তড়িঘড়ি করে কি আম জনগণ পার্টি করলেন? না, সঠিক না। আমি আসন প্রত্যাশী বা পদ প্রত্যাশীর জন্য যারা রাজনীতিতে আসেনি, আমি একটু পরিষ্কার করতে চাই মহিউদ্দিন ভাই, যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন। আমি রাজনীতিতে নেমেছি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আইনের শাসন উঠে গেছে। আপনি যদি জানতেন, আমাকে আরো একদিন এককভাবে ডেকে আমার থেকে ম্যারাথন নেন, উইটনেস নেন, আমি দেবো। জেলখানায় যে দুর্নীতি, আদালতে যে দুর্নীতি, দুদকের ভিতরে যে দুর্নীতি, গারদখানায় যে দুর্নীতি আমি দেখেছি, এগুলো সবগুলোর আমি উইটনেস। এগুলো দেখার ভিতরে আমার ভিতরে একটা প্রতিবাদী মন হয়ে উঠছে যে কোনো একদিন যদি আমি ছাড়া পাই, আমি এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করব, এমন একটা মঞ্চ করব, রাজনৈতিক মঞ্চ, যেখানে এই আমরা আপনাকে কেন বিশ্বাস করব যে আপনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করবেন? কারণ আপনি জেলখানায় যাওয়ার আগে বা যখন কোম্পানিটি করেছেন, অনেকেই বলেছেন যে আপনি রাষ্ট্রীয় আইন বাংলাদেশের মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে আপনি যদি নাও ভেঙে থাকেন, আপনি তার ফাঁক ফোকর বের করে আপনি নিজের সুবিধায়, নিজের স্বার্থে সেগুলি কাজে লাগিয়েছেন। সঠিক নয়, এটা সঠিক নয়। আর আমি রাজনৈতিক দল করেছি কোনো পদপ্রত্যাশীর জন্য, আসন প্রত্যাশী, আসন ভাটোয়ারা, এগুলো আমি বুঝিও না, এগুলোর মধ্যে আমি নাই। আমি কিন্তু বলে দিয়েছি, আমি এখানে রাজনৈতিক দল করেছি, সংসদে গিয়ে কথা বলবো, আমি একটা নির্বাচন করব, এই সমস্ত স্বপ্ন আমার মধ্যে নেই। আমার মধ্যে স্বপ্ন হচ্ছে আমি যোগ্য লোকেরা আমার দল থেকে মনোনয়ন দিয়ে আমি সংসদে পাঠাবো, যে জনগণের যোগ্য লোকেরা আপনার দল থেকে কেন দাঁড়াবে রফিকুল আমিন ভাই? আমি জানি অনেক যোগ্য লোক আছে অবহেলিত, যারা মনোনয়ন পদপ্রার্থী হইলেও তাদের টাকা পয়সার অভাবে, সুযোগের অভাবে তারা যেতে পারে না সংসদে। আমরা দেখে আমরা তো দেখে বিনা টাকায় তারা মনোনয়ন নেবে আমার দল থেকে। তারপরে ভোট করার জন্য আপনি তাদের টাকা দিবেন, ইলেকশন করার জন্য? কোনো দেয়া লাগবে না। আমার ভোট দেবে আমার লোকজন, যখন দেখবে যে আমরা ন্যায্য ভিত্তিতে একজনকে আমরা প্রার্থী দিয়েছি, যে সত্যিকার অর্থে সংসদে গিয়ে, মহান সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবে। আমি বিশ্বাস করি যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে একবার যদি ভয়েস না উঠান, প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু এই অন্যায় প্রতিরোধ করা যাবে না খালেদ ভাই। এটা কাউকে না কাউকে আওয়াজ উঠাইতে হবে। এবং দেখেন গান্ধীজি, মহাত্মা গান্ধী, যেমন দেখেন একটা জিনিস খেয়াল করেন, রাজনৈতিক উদ্দেশ্যে পলিটিশিয়ানদের বিরুদ্ধে অনেক রকম মামলা ছিল, কিন্তু আওয়ামী লীগের আমলে ভালো ব্যবসায়ীরা তো আমি ভালো ব্যবসায়ী খারাপ ব্যবসায়ী আওয়ামী লীগের আমলে যারা ব্যবসা বাণিজ্য করেছেন তারা ভাগাভাগি করে তারা আরাম করে ব্যবসা বাণিজ্য করছেন। আপনার বিরুদ্ধে অভিযোগটা পিওর আর্থিক লেনদেন সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত, দুর্নীতি সংক্রান্ত ছিল। না, দুর্নীতি ছিল না।
মানে খালেদ ভাই দুর্নীতি ছিল না, মানে নীতির বাইরেই দুর্নীতি, সেই অর্থে আমি বলতেছি নীতির বাইরে। আপনি তো না, আপনি ধারাটা যদি খেয়াল আচ্ছা করেন, আমি ঠিক আপনাকে আছে, স্মরণ করে দিই। ঠিক আছে, ধারাটা মানি ছিল লন্ডারিং, বলি আমি মানি লন্ডারিং আইনের 4 2 এবং 3, দুর্নীতি বলা নাই, কারণ দুর্নীতি হলে তো এটা ভিন্নভাবে হতো। আচ্ছা ঠিক আছে, মানি লন্ডারিং, আমি বলি মানি লন্ডারিং, মানি লন্ডারিং, কিন্তু এইটার মধ্যে তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। আপনি তো শেখ হাসিনার বিপক্ষে একটা কথাও বলেন নাই। আমি রাজনৈতিক উদ্দেশ্য বলি নাই, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে যেভাবে জেনারেল তারেক সিদ্দিকী জেলে ঢুকিয়েছে, আমি তো এগুলো জানতে পেরেছি পরে। কেন রাজনৈতিক প্রভাব কাটাবে? আপনি তো প্রতিপক্ষ না, আপনাকে কেন রাজনৈতিক প্রভাব কাটাবে? আমি তো তার প্রতিপক্ষ ছিলাম। আমি তার ভুয়া দলিল দিয়ে একটা সম্পত্তি ক্রয় করতে অনীহা প্রকাশ করেছি ভাই। আমাকে বলা হয়েছে এই জমিটা কিনে আমাকে টাকা দেন, তাও কম টাকা না, কিন্তু 400 থেকে 500 কোটি টাকা। এটা কিন্তু আমি ভাই আমেরিকার যে নাগরিক, আপনি কি এটা প্রমাণ করতে পারবেন? আপনি কি এটা প্রমাণ করতে আমার কাছে শুধু প্রমাণ না তো, এটা তো কাগজপত্র এখনো আছে। প্রমাণের কি আছে? এটা তো আমরা দুদুকের যখন ট্রায়াল হয়, আপনি জানেন দুদুক কি করেছে? তৎকালীন অফিসাররা কৌশলে, শুনেন আমি বলি, সরি, এই কৌশলে দুদুকের যে আয়ু এবং বাদী, হ্যাঁ, সেই টাকার লেনদেনের জিনিসটা উত্থাপিত করে নাই, কিন্তু হিসাবে আছে। এখনো আমরা তারেক সিদ্দিকীর কোম্পানির কাছে 78 কোটি টাকা পাই, যেটা নিয়ে গেছে, আমাদের টাকাটা ফেরত দেয়নি। এখন কথা হচ্ছে, আপনি জানেন তৎকালীন স্বৈরাচারী সরকারের আমলে কত রকমের ম্যানিপুলেশন হয়েছে। আমাকে এমনও প্রস্তাব দিয়েছে যে আপনি বাংলাদেশ ছেড়ে চলে যান, আমরা আপনাকে ছেড়ে দেব। আমি বলছি আমাদের অপরাধটা কি? বলে যে সরকার বিব্রত। না না, সেটা তো আপনি বলতেছেন, কিন্তু রফিকুল আলম ভাই, আপনি যে মানে এটা এখন কেমনে বলা, তারপরে বলি, আপনি যে ভুয়া সম্পত্তি, ভুয়া কাগজপত্র সম্পত্তি কিনেন না এমনও তো না। আপনার 45 লক্ষ বিনিয়োগকারীদের মধ্যে অনেকেই বলতেছেন যে আপনি কিছু সম্পত্তি, কিছু প্রপার্টি দেখাইছেন যেটা আসলে কোনো অস্তিত্ব নাই। সত্য না, এটা সঠিক না। আপনি তাদেরকে ডকুমেন্ট দেখাইতে বলেন, একদম সঠিক না, বানানো, মন গড়া। এটা বলে দিলাম, আপনি একদম মন গড়া। তাহলে আপনার সাথে সরকারের প্রবলেম হচ্ছে জনাব তারেক আহমেদ সিদ্দিকী, তার সরকারের নয়, দয়া করে একটু ক্লিয়ার করেন। সরকারের প্রভাবশালী একজন নেতা। আচ্ছা ঠিক আছে, যিনি সরকারের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রীর, এবং উনি সেই প্রভাব খাটিয়ে আমাকে দুদকের আইন প্রয়োগ করে আমার প্রতি অন্যায় বিচার করে এমন কথা হয়েছে যে আমি যেন কোনোদিনই জেল থেকে বাইরে না পারি। এই ধরনের একটা তার প্রস্তাবটা কি ছিল? তার প্রস্তাবটা ছিল তার একটা প্রপার্টি আপনি কিনবেন 400 কোটি। তার প্রপার্টি নয়, তার স্ত্রী মালিক একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমাকে সম্পত্তি দেখিয়ে বললো যে এই সম্পত্তিটা আপনি কিনেন। প্রথমে আমি বলেছি আমাদের কাছে এত টাকা নেই। তারপর আমরা যখন প্রপার্টির কাগজপত্র চেক করলাম, পুরো কাগজপত্র বানানো, আমি কিনতে রাজি হইলাম না। তখন যাই বললো তাহলে আরেকটা কিনেন। এইভাবে করতে যাই ওনার সাথে কিন্তু আমার ক্ল্যাশ তৈরি হলো। এখন কথা হচ্ছে, উনি যে কথাটা আমাকে বুঝাইতে চাইছে যে আমরা আজীবন ক্ষমতা আছে, আপনি চিন্তা করেন না, এই ধরনের কাজ করলে আপনার সমস্যা হবে না। আমি বলছি না, আমি পাবলিকের টাকা নিয়ে কাজ করি, আমার অত কথা শোনার সময় নাই যে আপনার ক্ষমতায় কতদিন থাকবেন বা থাকবেন না। আমি এই প্রপার্টির কাগজ সম্বন্ধে সন্তুষ্ট না, আমি নেব না, দ্যাটস ইট। তখনই কিন্তু আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছে কতগুলো হলুদ সাংবাদিক দিয়ে পত্রিকায়, তারপর আমাকে ধরে নিয়ে গেছে। আপনি যদি খালেদ মহিউদ্দিন ভাই একটা কাজ করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আপনি PW1 থেকে PW 219 পর্যন্ত সবগুলো আপনি স্টাডি করেন, দেখবেন হাস্যকর। আচ্ছা আপনি আমাকে বলেন 219 জন সাক্ষীর মধ্যে একজন বিনিয়োগকারী সাক্ষী ছিল না কেন? বলেন, এটা কি সম্ভব ছিল না? বিনিয়োগকারীরা ভয় পাইছে রফিকুল আমিন ভাই। আমি আপনাকে একদিন বলবো যে বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারী। একজন বরিশালের থেকে 2 লাখ টাকা বিনিয়োগ করা লোক আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া বা আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এখানে আসা, সে মনে করছে আমার টাকা গেছে, আমি আর এসব আইন আদালতের মধ্যে না। কথা কিন্তু তা না, সে জানে টাকা সে রফিকুল আমিনের কাছে পায় না, সে জানে টাকা নিয়েছে ডেস্টিনি টি প্ল্যান্টেশনে। আরেকটা কথা বলি, অভিযোগ যদি করতে হয় 49 জন শেয়ার হোল্ডারের বিরুদ্ধে করতে হবে। সবাই এই টাকার লাভ পেয়েছে, শুধু আমি নয়, আমার সাথে 12 জন পরিচালক। আমি কেন একা টাকা ফেরত দেবো? এখানে আসতে হবে একটা মোহাম্মদ হোসেন, জেনারেল হারুন থেকে শুরু করে 49তম যে শেয়ার হোল্ডার আছে, সবাই টাকা ফেরত দেওয়ার জন্য দায়ী থাকতে হবে। সবাই টাকা ফেরত দিবে তো, সবাই টাকা ফেরত দিবে, এবং সবাই দিতে বাধ্য না। মহিউদ্দিন ভাই আপনি ভুল করতেছেন, সবাই দিতে বাধ্য না। সবাই কিন্তু লিমিটেড ফার্মের শেয়ার হোল্ডার, এবং লিমিটেড ফার্মের শর্ত হচ্ছে লাইবিলিটি এবং লস অ্যান্ড প্রফিট সব লিমিটেড। কিন্তু এখন কোম্পানি কিন্তু টাকা দেনা আছে। আজকে যদি এমন হতো যে কোম্পানির নামে কোনো সম্পদ নাই, কোম্পানি টাকা দিতে পারবে না, তখন আপনি শেয়ার হোল্ডারদেরকে দায়ী করতে পারতেন যে এরা সব টাকা ভাগাভাগি করে নিয়ে গেছে। আপনি দেখেন আমার সাথে যারা ছিল, আপনি শুনলে অবাক হবেন, এত বড় একটা প্রতিষ্ঠানের আমি 11 বছর যে আপনার ছিলাম, শেয়ার হোল্ডার ছিলাম। আপনি কি জানেন আমি কত টাকা ডিভিডেন্ড পেয়েছি? টোটাল 4.5 কোটি টাকা। স্টেটমেন্ট কে দিয়েছে? দুদক আমাকে দেখিয়েছে যে আপনি 4.5 কোটি টাকা ডিভিডেন্ড পেয়েছেন, তাই না? তাহলে আমি তো বেশি টাকা আয় করিনি।
এখন দুদক কিন্তু বলে নাই আমি টাকা আত্মসাৎ করেছি আমাকে রিমান্ডে নিয়ে। দুদক ভিন্ন কথা বলেছে। দুদক বলেছে আপনাকে এতগুলা কোম্পানি করতে বলছে কে, আপনি মানুষের টাকা দিয়ে এত কোম্পানি করতে গেলেন কেন? আমি বলছি ঠিক আছে, আমরা এটা নিয়ে আবার একটা আলাদা আলোচনা করব, আলাদা 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 একটা আলোচনা নিশ্চয়ই আমাদের সঙ্গে এটা হবে, আপনি নিশ্চয়ই এটা ব্যাখ্যা করবেন। আসলে এই প্রশ্নটা অনেকটা গুচ্ছ প্রশ্ন। আপনি রাজনীতিতে যোগ দিচ্ছেন, নিজে দল করছেন, এসব জানার পর অনেক মানুষ, মানে অগুন্তি, আমরা যাকে হাজার হাজার বা লাখ লাখ মানুষ বলি, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। এমনকি আমাদের ফেসবুক ইউটিউব পেজে যখন আমরা ঘোষণা দিয়েছি যে আপনি আসবেন, অনেক দর্শক মন্তব্য করেছেন যে আপনারা নিজেদের মানে ডেস্টিনির MLM এর বিনিয়োগকারীরা বলেছেন যে যেটা ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগকারী, তারা আপনাদের কাছে টাকা ফেরত চাইছেন, তারপর আপনাকে রাজনীতিতে সক্রিয় হতে বলছেন, লাখ লাখ পাওনাদারের বিষয়ে কি বলবেন? আমাদের আরও বেশ কিছু প্রশ্ন এর মধ্যে রয়েছে। ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগকারীদের টাকা দিয়ে রাজনীতিতে যাওয়ার কথা বলেছেন, সেটি সম্পর্কে আপনি কি বলবেন? এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। জেলখানা যাওয়ার আগে এই ট্রি প্ল্যান্টেশনের লিমিটেড নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা রেখে গেছেন? আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আসলে অনেকে অনেক প্রশ্ন করছেন। জনাব রফিকুল আমিন, আপনি যদি সংক্ষেপে বিষয়টা একটু আলোকপাত করতেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন অনেকগুলো হয়ে গেছে, আমি একটা করে উত্তর দিচ্ছি। প্রথমত কথা হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা দিয়ে রাজনীতি নয়, কারো টাকা দিয়ে আমার রাজনীতি হয়নি। আমার রাজনীতি করতে বেশি টাকাও লাগে নাই। শুরু করতে আমার প্রথম অনুষ্ঠানটা করতে আমার 14 লক্ষ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণটাই আমার যারা সাথে আমার রাজনীতি করতে আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে তাদের চাঁদা থেকে, তাদের সহযোগিতা আমি শুরু করেছি। এরপরে হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা না দিয়ে যে রাজনীতি করছি বলতেছে, সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন নয়, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের কাছে যতজনের টাকা পাওনা আছে এদের এই অধিকার, এই কথা বলার অধিকার আছে। তারা পাবে কার কাছে দেখেন, তারা বলতেছে কিন্তু ট্রি প্ল্যান্টেশনের কাছে। রফিকুল আমিন ছিল তখন ট্রি প্ল্যান্টেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং 5 জন উদ্যোক্তা পরিচালকের মধ্যে একজন। এখন আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে তুলে ধরতে চাই, ট্রি প্ল্যান্টেশনে যে আমরা 5 জন উদ্যোক্তা পরিচালক ছিলাম, এরা কেউই মালিক নন, সবাই নমিনি পরিচালক। এই ট্রি প্ল্যান্টেশন কোম্পানির মালিক হচ্ছে দুটো আরো অন্য লিমিটেড কোম্পানি। একটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, যেখানে প্রায় 43,50,000 ক্রেতা পরিবেশক আছে। তাদের মধ্য থেকে 43,50,000 লোকের মধ্যে থেকে 17,50,000 লোক এই ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছে এবং এই ট্রি প্ল্যান্টেশনের 51% মালিক হচ্ছে তারা, সেই 43,50,000 কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড। আর 49% মালিক হচ্ছে আমাদের একটা সমবায় সমিতি আছে ডেস্টিনি নামে, সেটা নাম হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। সেই প্রতিষ্ঠানের কিন্তু শেয়ার হোল্ডার আছে হচ্ছে 8.5 লক্ষ এবং শেয়ার বিক্রি হয়েছে প্রায় 1381 কোটি টাকা। সেই শেয়ার হোল্ডাররা হচ্ছে বাকি 49% মালিক। তার মানে ট্রি প্ল্যান্টেশনের মালিক না রফিকুল আমিন, না জেনারেল হারুন, না হোসেন, না গোফরান, না সাইদ, কেউ না। এখন আসেন, আমি ছিলাম সেখানে দায়িত্বরত ব্যবস্থাপনা পরিচালক। আমার থাকা অবস্থায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে, এই কথাটা সত্যি, এবং সেই দিক দিয়ে কিন্তু এরা সবাই ট্রি প্ল্যান্টেশনের কাছে মেয়াদ আনতে মানে মেয়াদ পূরণ হওয়ার পরে গাছ প্রতি 2000 টাকা লভ্যাংশ পাওয়ার চুক্তিতে আমাদের কাছে তারা বিনিয়োগ রেখেছে। কথাটা বললে একেবারে অশুদ্ধ হবে। তারা আসলে গাছের চারা কিনে সেই গাছের চারাটা আমাদের জমিতে রেখে 12 বছর পরে গাছ কর্তন করে, গাছের দাম চাই আসুক, 12 বছর বয়সী মেয়েদের গাছ 2000 টাকা কিন্তু ওদেরকে দিয়ে দিতে হবে, যিনি কিনেছেন ক্রেতা, আর বাকি টাকাটা থাকবে ট্রি প্ল্যান্টেশন কোম্পানির কাছে। এখন প্রশ্ন হচ্ছে, সেখানে কিন্তু কাগজে পত্রে আমরা বিক্রি করেছি প্রায় 2200 কোটি টাকা। আমি কাগজে পত্র এই জন্য বললাম, আদতে কিন্তু আমরা টাকা রিসিভ করেছি কাস্টমার থেকে আরো অনেক কম, কারণ এখানে প্রতি 10,000 টাকার বিনিয়োগের এগেনিস্টে আমরা বহু লোকের 5,000 টাকা ঋণ দিয়েছি, যে ঋণের টাকাটা কিন্তু তারা আমাদেরকে ডাউন পেমেন্টের সময় দেয়নি, প্রকৃত টাকা দিয়েছে আমাদেরকে 5,000 টাকা, আমরা মানি রিসিভ দিয়েছি 10,000 টাকা। তার মানে যদি আপনি ওইভাবে দেখেন, আমাদের কালেকশন হয়েছে 1300 থেকে 1400 কোটি টাকার মতো। এখন আসেন, এখান থেকে আমরা একটা বড় অংশ কিন্তু আমরা দিয়ে দিয়েছি, কমিশন দিয়ে দিয়েছি কাকে, আপনার যারা বিনিয়োগ করতেছে তাদের থেকে, মানে এক একটা চক্রের মধ্যে 20-25 জন করে লোক আছে। অর্থাৎ আমরা 43% টাকা, যত টাকা আমরা রিসিভ করেছি তার 43% টাকা আমরা দিয়ে দিয়েছি কমিশন। তাইলে আমরা মামলা কেন খেলাম? আমাদের মামলা হয়েছে মানি লন্ডারিং এ, যে এই যে 4300 টাকা অর্থাৎ 43% টাকা, এটা যে আমরা কমিশন আকারে দিয়ে দিয়েছি এবং পরবর্তীকালে আবার এখান থেকে কিছু টাকা আমাদের। রফিকুল ভাই, আমরা সাধারণ দর্শকরা
এতগুলি ফিগার বা ফ্যাক্ট আমরা মনে রাখতে পারবো না। আমি শুধু সরল প্রশ্ন করি আপনাকে, আপনি বলেন। জেলখানায় যাওয়ার আগে ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা স্থিতি রেখে গিয়েছিলেন? আমি স্থিতি রেখে গিয়েছি ব্যালেন্স শিটে 650 কোটি টাকার মতো। আর কোম্পানির নামে সম্পদ কিনা হয়েছে টঙ্গীতে 30 বিঘা জায়গা, বাগান কেনা হয়েছে প্রায় 700-800 একর জায়গা, আবার প্রায় 5000 একর জায়গা আমরা নিয়েছি লিজ, এবং গাছ রোপণ করেছি 1 কোটি, যেখানে আমাদের 81 লক্ষ গাছ সার্ভাইভ করেছে। সেই গাছটা আমরা দুদুকে বুঝিয়ে দিয়েছি। এই ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনি 2000 লিমিটেডের নিজস্ব কত টাকা সম্পদ কিনেছিলেন, বর্তমানে এই কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা জমা আছে? এদের আবার সম্পদ কম। এদের কারণ সম্পদ কম করে, এরা তো ট্রেডিং করতো, এখানে কোনো বিনিয়োগ করে নাই। অর্থাৎ বিনিয়োগকারীরা কেউই ডেস্টিনি 2000 এর কাছে 1 টাকাও পায় না, তারা টাকা পায় হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের কাছে। ওকে, তাহলে ডেস্টিনি টি প্ল্যান্টেশনের রায়ে যে মামলার রায়ে যে বলা হয়েছে সমস্ত জরিমানার টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার জন্য, তাহলে বিনিয়োগকারীরা টাকাটা ফেরত পাবে কোত্থেকে? এই রায়টাই তো ডিসপিউটেড, এবং এটা তো উদ্দেশ্যমূলক রায়, তাই না? আমি এটার বিরুদ্ধে বেশি কথা বলতে চাই না, যেহেতু এটা এখনো আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি। এখানে বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাইকে সম্মিলিতভাবে 4400 কোটি টাকা জরিমানা করেছে রাষ্ট্রের অনুকূলে দেওয়ার জন্য। কিন্তু এই টাকা একবারও বলে নাই যে বিনিয়োগকারীদেরকে বন্টন করে দেওয়ার জন্য। এই জায়গাটায় কিন্তু পক্ষপাতিত্ব হয়েছে। আপনি টি প্ল্যান্টেশনের যে এটা থেকে টাকা আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যক্তিগত মাধ্যমে বা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সরিয়েছেন বা নিয়েছেন? কোনো টাকা আসে না, এই মর্মে প্রমাণ করতে পারেনি, দেখাইতে পারে না। তারা অন্য কথা বলছে। কিন্তু আপনি যদি সেই ট্রায়াল কোর্টের যদি ইয়েগুলো পড়েন, ট্রায়ালের যে PW1 যেটাকে বলা হয় প্রসিকিউশন উইটনেস 1 থেকে 119 পর্যন্ত, 219 পর্যন্ত, সেখানে আপনি দেখবেন যে সেখানে কিন্তু তারা বলে নাই আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি ট্রি প্ল্যান্টেশন থেকে। তারা ভিন্ন কথা বলছে। তারা বলছে ট্রি প্ল্যান্টেশনের টাকা প্রথম ট্রান্সফার হয়ে চলে গেছে ডেস্টিনি 2000-এ, এবং ডেস্টিনি 2000 থেকে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমাদের বেতন, আমাদের ভাতা, আমাদের কমিশন, উৎসব ভাতা ইত্যাদি আকারে। তার মানে এই যে ট্রানজাকশনটা, এটাও কিন্তু তারা কোনো রেকর্ড দেখাতে পারে নাই। মাননীয় আদালত বলছে যে রফিকুল আলমের অ্যাকাউন্টে যে ট্রি প্ল্যান্টেশনের টাকা এসে ঢুকছে, আপনারা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট দেননি, ব্যাংক ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা বলি ব্যাংক চেক। তারা বলছে এটা জমা দেওয়াটা খুব ডিফিকাল্ট, এটা সম্ভব না। তার মানে কি আসলে কিন্তু কোনো কিছু প্রমাণিত হয়নি। কারণ আপনি বলবেন তাহলে রায়টা কেন হলো? রাও তো গতানুগতিক ভাবে তৈরি হয়ে আসে একটা মন্ত্রণালয় থেকে, তাই না? কিন্তু জনাব রফিকুল আমিন, আমরা কিন্তু দেখেছি জেলখানায় বসে, মানে আপনার বিরুদ্ধে এটা আপনি আমাদের জানাবেন এটা সত্য কি অসত্য, আপনি 170টা কোম্পানির অনুমোদন নিয়েছেন যখন আপনি জেলখানায় চেয়েছিলেন, এবং অনুষদের ব্যবহার করে পরবর্তী সেই কোম্পানিগুলি ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো, এটা অভিযোগ, তাদের থেকে নিয়েছেন 100 থেকে 1800 টাকার ডিভিডেন্ড দিবে বলে আমরা দেখেছি। কিন্তু যে আপনি জেলখানায় বসেও নিয়মিত মিটিং করেছেন, ফোন ব্যবহার করেছেন, এটা কি সত্য? না, এটা সত্য না। আমি বলি ঘটনাটা কি হয়েছে আপনি শুনেন। প্রথম কথা হচ্ছে 170টা কোম্পানি, এটা সম্পূর্ণ বানানো, কাল্পনিক। 1400-1500 কোটি টাকা নিচ্ছে, এটাও কাল্পনিক। এখন কথা হচ্ছে এগুলা কেন বলেছে আমি কিন্তু জানি। একজন ব্যক্তি এটাকে প্রচার করেছে, সে কিন্তু আমার উপরে ব্যক্তিগত আক্রোশে এই কাজটা করেছে, এবং যিনি এটা প্রচার করেছে যে সাংবাদিক, ওনার সাথে আমার এই পর্যন্ত 3টা দফা মিটিং হয়েছে। আমি ওনার নাম এখানে উল্লেখ করতে চাই না। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওনার এই ভুল ব্যাখ্যার কারণে আমার যে ক্ষতিটা হয়ে গেছে, আমি ওনাকে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু ওনার সাথে আমার 3টা ইন্টারভিউ হয়ে গেছে। 4র্থ ইন্টারভিউ খুব সম্ভবত আপনার 12 তারিখে হবে। সেই ইন্টারভিউর পরে উনি বলছে যদি আমি ওনাকে পজিটিভলি কনভিন্স করতে পারি, তাহলে উনি যে ক্ষতিটা হয়ে গেছে আমার ওনার প্রচারের কারণে, উনি ওটাকে সংশোধন করে নেবে। উনিও বুঝতে পেরেছে এটা একটা ভুল প্রচার হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে আমার শেষ প্রশ্ন এই পর্যায়ে, যে আপনি বৈশাখী টেলিভিশনে পরিচালনা পর্ষদে কি আবার ইনক্লুডেড হয়েছেন? না, আমি হতে পারিনি, বাট আমাকে ইনক্লুড করবে মর্মে বর্তমান বোর্ড যে আছে তারা আমাকে রাজি হয়েছে যে বৈশাখী টিভি যেহেতু আমার মাধ্যমে ক্রয় করা হয়েছে কোম্পানির নামে, তাই ওরা মনে করে বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আমার থাকাটা উচিত এবং সঙ্গত, এবং তারা আমাকে আশ্বস্ত করেছে এই মাসের মধ্যে তারা আবার ইনক্লুড করে নেবে। কিন্তু আমাকে মৌখিকভাবে তারা দিয়েছে, কনসেন্ট দিয়েছে, আপনি বৈশাখী টিভিতে আসেন, বৈশাখী টিভিতে আপনি আসেন, আমাদের সাথে বসেন, থাকেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনার পদবি আনুষ্ঠানিকভাবে দিতে কিছুদিন সময় লাগবে। এই বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আপনাকে আবার নেওয়া হবে কেন? মানে কিসের ভিত্তিতে, অন বেসিস অফ হোয়াট? এইটা হচ্ছে হাইকোর্টের 173/22 একটা কথা লেখা আছে যে বর্তমান পর্ষদ চাইলে একজন সিইও অথবা একজন সিএফও এবং অথবা একজন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ দিতে পারে। আমি যা বুঝতেছি এটা বোধহয় ভবিষ্যতে দিতে পারে, আমাকে উদ্দেশ্য করে এই রায়টা এভাবে লেখানো হয়েছে আর কি।
না কেন মানে এইটাতে মানে আপনি এটার যাতে আবার কারণ আছে, আপনি এটা যাতে আবার বৈশাখী টিভিতে যেতে পারেন সেই জন্য এরা লেখা হয়েছে, মানে কোর্টের এত না ভালোবাসা আপনার উপর? না না কোর্টের ভালোবাসা নয়, এটা হলো পরিচালকদের ইয়েতে করা হয়েছে অনুরোধে। এটা হচ্ছে বলি, বৈশাখী টিভি যখন কেনা হয় হুম তখন এটা কিন্তু অনেক বেশি পয়সা দিয়ে কেনা হয়েছিল, 61 কোটি টাকা দিয়ে। হুম এরপরে পরবর্তীকালে বৈশাখী টিভির ডেভেলপমেন্টে আরো 40 কোটি টাকা খরচ করা হয়েছে হুম এবং আরো 17 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। এই যে 117 কোটি টাকা লাইব্রেরি তৈরি হয়েছে ডেস্টিনি 2000 কাছে বৈশাখী টিভির, হুম এটা সম্পূর্ণটাই কিন্তু আমাকে পরিশোধ করতে হবে এই ধরনের একটা অঙ্গীকারনামা আমার থেকে নিয়েছিল। হুম। এখন যদি বৈশাখী টিভির এই দায় দানা ডেস্টিনি 2000 বরাবর আমি বুঝিয়ে না দিই, আমি কিন্তু দায় এড়াতে পারি না। তা আপনি কি এই 117 কোটি টাকার দায় পরিশোধ করতে পারবেন? মানে কি থেকে আমি করব না তো, আমি তো করব না। না প্রথম হচ্ছে আমি যে তো এটা করব দুটা না। প্রশ্ন, মানে আপনি যখন বৈশাখী টিভিতে ইনভেস্ট করলেন ডেস্টিনির টাকা নিয়ে, মানে ইজ ইট আমি লাইক করিনি, আমি করিনি, কে আমি কে করিনি তো। কে কে সরাসরি ডেস্টিনি করে, সরাসরি ডেস্টিনি আপনি করেছে। তো ডেস্টিনি ছিলেন, ডেস্টিনি ইউ আর দি না ডেস্টিনি। না না, আমি শুধু ডেস্টিনি বললে হয় না। আপনি ভাই মহিউদ্দিন ভাই, আপনি জানেন এটা লিমিটেড ফার্ম। এখানে আমরা 12 জন ইয়ে ছিলাম পরিচালক, আরো 37 জন শেয়ার হোল্ডার, সবার কনসেন্ট লাগে। সবাই তো এখানে আমি যখন বলেছি যে হ্যাঁ আমি বৈশাখী টিভি কিনতে আগ্রহী, তখন তারা বলেছিল এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। ঠিক আছে, আমরা বিনিয়োগ করতে পারি, আপনাকে দায়বদ্ধ থাকতে হবে, আপনি প্রতিষ্ঠান চালাবেন, আপনাকে আমরা নিয়োগ দিচ্ছি নমিনি পরিচালক হিসাবে। আমি সেভাবে চলে আসছি, আমার সাথে আরো 2 জন পরিচালকও দেওয়া হয়েছে। কিন্তু ঘটনাচক্রে যখন আমি জেলে চলে যাই তখন বৈশাখী টিভি কিন্তু অ্যালাউন হয়ে যায়, একা হয়ে যায়, হুম এবং তখন বেশ লোকসানের মুখে পড়ে। এখন তারা আবার আমাকে অনেকে বলছে যেহেতু আমরা এটাকে প্রফিট অর্গানাইজেশন আনতে চাই, আমরা বোধহয় আপনাকে আবার ইনস্টল করবো, কারণ আমরা চাই যে এখানে যে বিনিয়োগটা আমাদের হয়েছে এটা যেন রিকভার হয় আপনার নেতৃত্বে, কারণ আপনার অনুপ্রেরণায় আমরা বৈশাখী টিভি কিনেছি। ওকে, আমি প্রশ্নটি করে রাখি কিন্তু আপনার জবাবটি পরে আপনার কাছ থেকে নিব, যে এই ডক্টর ইউনূসের ক্ষমতায় আসা এবং আপনার কারাগার থেকে মুক্তি পাওয়া দুইটা কি কাকতালীয়, নাকি আপনার সাজা খাটা শেষ হয়েছে, আপনি ফিরে এসেছেন, অনেকে বলছেন যে আপনি আদালতকে প্রভাবিত করেছেন নানাভাবে, আপনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে না, সেই এটা না, অভিযোগ বরং আমরা একটু আসি আপনার কাছে এসে শুনবো, কারণ আরো কিছু প্রশ্ন আপনার কাছে রয়েছে। আমরা একটু জনাব শওকত মাহমুদের কাছে একটু যেতে চাই। জনাব রফিকুল আমিন ভাই, আমি শওকত ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে শওকত ভাই, এই কবি এবং চিন্তাবিদ ফরহাদ মজারের সঙ্গে আপনি যখন ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস জাতীয় ইনসাফ কায়েম কমিটি করলেন, বিএনপি এটা ভালোভাবে গ্রহণ করে নাই, আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বিএনপির হাইকমান্ড তখন মনে করেছিল আপনি বিএনপির একটি অংশকে ভাগিয়ে নিয়ে নির্বাচন অংশগ্রহণ করানোর ষড়যন্ত্র করছেন। পরে আমরা দেখলাম আপনি ফরহাদ মজারের সঙ্গেও নেই, বা ফরহাদ মজার আপনার সঙ্গে নেই। ইনসাফ কায়েম কমিটিও তখন নিষ্ক্রিয় হয়ে যায়, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনও করেন। সেই সময়টা নিয়ে কি বলবেন? ফরহাদ মজার আর আপনার পথ কখন আলাদা হয়ে গেল, তার সঙ্গে আপনার বিচ্ছিন্নতা তৈরি হলো কেন? বিএনপির প্রসঙ্গেও যদি আপনি একটু বলেন তাহলে আমরা একটু শুনতে পারি বা জানতে পারি। জনাব শওকত মাহমুদ। ধন্যবাদ খালেদ। আপনি প্রশ্নটি করে ভালো করেছেন, কারণ অনেকেই এই বিষয়ে একটা অস্পষ্ট অবস্থানে আছে। প্রথমে হচ্ছে 2012 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফরহাদ মজার এবং আমাকে ডেকে বলেন যে আপনারা পেশাজীবী বা নাগরিকদের জন্য একটা আন্দোলন করে তুলুন, এবং এই আন্দোলনটা আমাদের এই স্বৈরাচারের বিরুদ্ধে একটা ফলপ্রসূ আন্দোলন হিসেবে বিবেচিত হতে পারে। তখন ফরহাদ ভাই এবং আমি এই জাতীয় নাগরিক অধিকার কমিটিটা আমরা ফর্ম করি। কিন্তু 2014 নির্বাচনের পরে সরকারের যে আরো মারমুখী আচরণ এবং মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যে সরকার মারাত্মক রকমের যে মানে খড়গ নিক্ষেপ করতে থাকে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভূমিকাটা স্থগিত হয়ে যায়। এরপরে আমরা ইনসাফ কায়েম কমিটি নামে একটা কমিটি করে, সেই কমিটিকেই আমরা পুনরুজ্জীবন করে আমরা কাজ শুরু করি। এখন ইনসাফ কায়েম কমিটির মধ্যে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা উদ্বুদ্ধ করতে চাই একটা গণঅভ্যুত্থানের দিকে, এবং এই গণঅভ্যুত্থানই হতে পারে এই সরকারের বিদায়ের একমাত্র পথ। এবং এই গণঅভ্যুত্থানে আমরা বলেছি যে পেশাজীবীরা, ছাত্র জনতা, তারা এই গণঅভ্যুত্থানের সূচনা করতে পারে, কিন্তু শেষে গিয়ে রাজনৈতিক দলগুলোই কিন্তু এই গণঅভ্যুত্থানকে একটা সার্থক পরিণতি দিতে পারে। কিন্তু এরকে নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হয়, যেই ভুল বোঝাবুঝির কারণে আমাকে প্রথমে শোকজ করা হয়, শোকজ করার পর আমি জবাব দেই, একবার আবার শোকজ প্রত্যাহার করা হয়, দ্বিতীয়ত আবার শোকজ করা হয় যে আমরা একটি বড় সমাবেশ করেছিলাম, কেন করেছিলাম সেটা কিন্তু আমি বেগম খালেদা জিয়াকে জানিয়ে করেছি, এবং বিএনপির যাদেরকে জানানো প্রয়োজন জানিয়ে করেছি যে আমরা এই ধরনের একটি প্রোগ্রাম করতে যাচ্ছি। কিন্তু তারপরে আমি লক্ষ্য করলাম যে তারা
আশঙ্কা করলেন যে তারা বোধহয় বিএনপি ভেঙে আমি একটা নতুন দল করতে চাইছি, এই ধরনের একটা অপপ্রচারও চালানো হয়েছিল। সেই কারণে আমরা তখন আর অগ্রসর হতে পারিনি। এবং আমাকে যখন 2024 সালের নির্বাচনের সময় আগে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে ডেকে নিয়ে আমার স্ত্রী সমেত বলা হলো যে তোমাকে নির্বাচন করতে হবে, এবং এই নির্বাচন না করলে আমার বিরুদ্ধে 70টি মামলা চালু ছিল, এবং প্রতিটি মামলা, বিশেষ করে বেগম খালেদের যে মামলার আসামি, বাস পোড়ানো, মানুষ মারা, সবগুলোর আসামি ছিলাম আমি, যে তোমাকে জেলে ভরা হবে। এবং আমাকে একটি রায়ের নমুনা কপিও দেখানো হলো, যেখানে যে রায় দেওয়া হবে যে আমাকে জেলে যেতে হবে, 10 বছরের কারাদণ্ড, এই ধরনের কিছু। তখন আমার পিছনে কোনো দল নেই, এবং আমি দেখলাম যে আমার নিজের বেঁচে থাকা, এই অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্ত নিয়ে ফরহাদ মজার ভাইয়ের সঙ্গে কাছে যখন আমি আলাপ করি যে ফরহাদ ভাই আমাকে এইভাবে সরকার চাপ সৃষ্টি করছে, এখন আমি কি করব, তখন ফরহাদ ভাইও মানে তারও একটু অনিচ্ছা ছিল যে শওকত কোনোভাবে কি এটা অ্যাভয়েড করা যায় কিনা। আমি আমার পক্ষে সম্ভব না, কারণ আমার পারিবারিক অবস্থান, আমার আর্থিক অবস্থান, আমার রাজনৈতিক অবস্থান সবকিছুই এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমি এই চাপ সহ্য করতে পারছি না। তখন ফরহাদ ভাই বললেন যে তাহলে আপনি ইনসাফ কায়েম কমিটি থেকে পদত্যাগ করেন, করে আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন। তখন আমি তার কথায় আমি পদত্যাগ করি ইনসাফ কায়েম কমিটি থেকে। সেই পদত্যাগ করার পর ইনসাফ কায়েম কমিটিও অনেকটা নির্জীব হয়ে পড়ে। কিন্তু আজকে যারা গণ অভ্যুত্থানের যে সফল ছাত্র নেতৃত্ব, এদের একটা উল্লেখযোগ্য অংশ ফরহাদ ভাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো, এবং গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে তারা ফরহাদ ভাইয়ের এই বিভিন্ন পাঠচক্রে অংশ নিত, এবং ফরহাদ ভাইও তাদেরকে সেই গণ অভ্যুত্থানের ব্যাপারে তাদেরকে উৎসাহিত করতেন, চাঙ্গা করতেন। এরপরে আমরা যখন নির্বাচনের যেই ঘনিয়ে এলো, তখন নির্বাচনে আমি যেতে বাধ্য হই, কিন্তু সরকারের সঙ্গে কোনো জয় বিজয়ের এগুলো নিয়ে কোনো আপোষ ছিল না। আমি কোনোভাবে নির্বাচনে অংশ নিয়ে আমি আবার নির্বাচন থেকে ফেরত আসি। এখন এই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে আমি আমাকে অনেকেই আমাকে এড়িয়ে চলেন এবং বলার চেষ্টা করেন দোসর, যদিও আমি গত 15টি বছর এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন করেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেই পরিস্থিতিতে নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলাম, যে সরকার আমাকে বাধ্য করেছিল, বিএনপি ও জামাত তো 2018 সালের নির্বাচনে গিয়েছিল। কেন গিয়েছিল তারা? সেদিন তো খালেদা জিয়ার স্ট্যান্ডিং অর্ডার ছিল যে হাসিনার অধীনে কেউ নির্বাচনে যেতে পারবে না। কিন্তু বিএনপি গিয়েছিল এই কারণে যে তার যে নির্বাচনের নিবন্ধন আছে নির্বাচন কমিশনে, পরপর দুবার নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল হয়ে যাবে, দল বাঁচানোর জন্য নির্বাচনে গেছে, এবং আমিও আমাকে বাঁচানোর জন্য নির্বাচনে গেছি। এটা হলো এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে, এখন যাদেরকে আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বা ঢাকা সিটি কর্পোরেশনে মেয়র হয়েছেন, ইশরাক, শাহাদাত সাহেব, তারা কোন নির্বাচনের মাধ্যমে মেয়র হয়েছেন? তারা তো শেখ হাসিনার অধীনে নির্বাচন করেই মেয়র হয়েছেন। সেই আপনি একদিকে নিজের দলের এমপিরাই 18 সালে নির্বাচন করেছেন, এবং সেই এমপিরাও সংসদে গেছে, এবং আপনি এইটা একটু জানার জন্য যে আসলে তো 2024 সালের ইলেকশনটা এমন ছিল, যারা সেই ইলেকশনে অংশগ্রহণ করেছে তারা বেশিরভাগই, মানে সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাতেও বোঝা গিয়েছে যে আমরা আসলে একটা আমি এবং ডামিন নির্বাচন চাই। সেই আমি এবং ডামিন নির্বাচনকে যারা ফেসিলিটেট করেছে তাদেরকে ধরাই হয়েছে তারা স্বৈরাচারের দোসর। এবং জনাব শওকত মাহমুদ, আপনাকে ভয় দেখানো হয়েছে, আপনাকে এটা করা হয়েছে। অনেকে বলে থাকেন আপনি সরকার থেকে বিশেষ সুবিধাও পেয়েছেন। এটা হইতে পারে টাকা, হইতে পারে প্লট, হইতে পারে আমরা জানি না কিছু। এইটার ব্যাপারে কি আপনি কোনো কিছু বলবেন, যে মানে আপনাকে আসলে সরকার? এটা আমি খুব ট্রান্সপারেন্ট। আমাকে সরকার কোনো সুবিধা দেয়নি। আমি এই আওয়ামী লীগ সরকারের আমলে কোনো প্লট নেইনি, কোনো চাকরি পাইনি, আমি বেকার ছিলাম। এবং এর আগে বেগম খালেদা জিও আমাকে প্লট দিতে চেয়েছিলেন, কিন্তু আমি প্লট নেইনি, কারণ আমি কোনো সরকারি সুবিধা পাইনি। আমার আর্থিক অবস্থান, আমার ব্যাংক অ্যাকাউন্ট ক্লিয়ার, আমার সম্পত্তিগত অবস্থান ক্লিয়ার। সরকারের কাছ থেকে কোনো টাকা পয়সা বা কোনো সুবিধা আমি কোনো কিছু নেইনি, কারণ আমি জানি যে এই নির্বাচন হচ্ছে এটা হাসিনার শেষ নির্বাচন, এবং আমি এই নির্বাচনে অংশ নিয়ে আমি গিলটি ফিল করেছি, এবং আমাদের প্রেস কনফারেন্সে বলেছি যে এর জন্য দুঃখ প্রকাশ করি। কিন্তু এর বিনিময়ে যেসব সুবিধার কথা বলা হয়, সে কোনো সুবিধা আমি পাইনি। এবং আমি তো ওখানে বক্তৃতায়, নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আমি তো ইলেকশনটা করেছি। তো সেই জায়গায় আমাদের যে বলা হয় যে বিশেষ সুবিধা প্রাপ্তি, যেটা 2018 সালে যখন বিএনপি নির্বাচনে যায়,
সেই নির্বাচনের ক্ষেত্রে তো সরকারের সহযোগিতা ছিল বিএনপির প্রার্থীদের প্রতি। আমি তো নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলাম, আমি তো দেখেছি, সেটা প্রশ্ন নয়। আমি ছাত্র প্রতিনিধিরা যখন আন্দোলনের শেষ পর্যায়ে ডিবির হারুন যখন তাদেরকে ধরে নিয়ে যায়, তারা প্রাণ বাঁচানোর জন্য তো ডিক্লেয়ার করেছে যে তারা কর্মসূচি প্রত্যাহার করছে। তাদের কি কর্মসূচি প্রত্যাহার হয়েছে? হয়নি, তারা আবার ফিরে এসছে। এই বিশেষ প্রয়োজনগুলি আমি মনে করি যে আমার কিছু কলিগ আছেন যারা হয়তো মনে করেন যে কামান দিকে করা যাবে, কিন্তু আমার বিরুদ্ধে তো সরকার কোনো মামলা প্রত্যাহার করেনি, আওয়ামী লীগ সরকার তো কোনো মামলা প্রত্যাহার করেনি। কিন্তু শওকত ভাই, আমরা সব সময় আপনাকে, বিশেষ করে গত 15-17 বছরের সরকারের যত রকম অন্যায়, যত রকম অত্যাচার, যত রকম প্রতিষ্ঠান ধ্বংস করার যত রকম উদ্যোগ, সেখানে আমরা আপনাকে সরব পেয়েছি, আপনার লেখালেখিতে আপনি সেগুলি দেখিয়ে দিয়েছেন। কিন্তু এই যে জুলাই আগস্টে গত সরকার এইরকম একটা অত্যাচার, নিপীড়ন, শোষণ, হত্যা, তারপর হচ্ছে একগুঁয়েমি, দেশকে একটা বিপদের মুখে ঠেলে দেওয়ার যে একটি একগুঁয়েমি পায়তারা, প্রাণের কথা যদি আমি নাও বলি, তো সেইটার ক্ষেত্রে তো আমরা আপনাকে খুব বেশি কিছু বলতে শুনি নাই। কেন এই নীরবতা? আপনি শোনেন নাই এই কারণে আপনি বিদেশে। আপনি আমার যতগুলো টক শো হয়েছে, আমি আপনি চাইলে টক শো গুলোর লিঙ্ক পাঠিয়ে দিতে পারি, প্রত্যেকটিতে আমি সরকারের তীব্র সমালোচনা করেছি এবং আমি বলেছি যে সরকার যে এই যে গুন্ডা লেলিয়ে, পুলিশ লেলিয়ে যে ছাত্রদের হত্যা করছে, এটাই কিন্তু সরকারের শেষ সময় এবং যে আইকন হিসাবে কতগুলো শহীদ দাঁড়িয়ে গেছে, এর কোনো বিকল্প। এবং আমরা সেখানে প্রচন্ড ভাবে কিন্তু আমি এই কথাগুলো বলেছি। নির্বাচনের ভূমিকার বাইরে এসে আমি গণঅভ্যুত্থানে পক্ষে আমি বলছি, এবং আমাদের পার্টির যে ইশতেহার দিয়েছি আমরা, সেখানেও আমরা বলেছি যে এই গণঅভ্যুত্থানই হচ্ছে বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ রাজনীতির একটা অন্যতম প্রধান দিক নির্ণায়ক হিসেবে গণঅভ্যুত্থানটা এসছে। এখানে আমার অবস্থান পরিষ্কার, আমি কোনো ধরনের কোনো আপোষ করিনি। আমি একটু আবার জনাব রফিকুল আমিন আপনার কাছে চাই। শওকত ভাই, আপনাকে ধন্যবাদ। রফিক ভাই, আমি যে প্রশ্নটি করে গিয়েছিলাম সেটি যদি আপনি একটু বলতেন, যে এই সরকারের আমলে কি আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে বার হলেন, এই সরকার পরিবর্তন হইল বলে আসলেন, আপনি আপনার প্রভাব খাটিয়ে বের হলেন? কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে কিন্তু দুদক যে মামলাটা করেছে, যেটার মধ্যে অলরেডি আপনি 12 বছর আপনি কারাগারে ছিলেন, বা কারাগারে 12 বছরের একটা মেয়াদ, সেইখানে আপনি আবারও ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের আপনি সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটা ছিল হচ্ছে, আমরা দর্শকদের উদ্দেশ্যে আবার এটা বলি, অভিযোগটা ছিল গাছ বিক্রির নামে 2,258 কোটি টাকা আত্মসাৎ, এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে 56,19,19,040 টাকা এবং পাচারের আরও $2,06,000 রয়েছে। এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায়, কিভাবে? পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কানাডার নাগরিক। আপনার স্ত্রীর যদি জামিন হলে আপনারা আবার কানাডায় চলে যাবেন কিনা? রফিক ভাই দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ নয়, অর্থ পাচারের মামলা, অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে। সেখানে এইভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্ল্যান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে, সেই পদ্ধতিটা অবৈধ। তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি, আমরা বেতন নিয়েছি, আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি, বহু লোকের কমিশন দিয়েছি। বিশেষ করে এখানে 733 কোটি টাকার উপরে কমিশন দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে। পুরো টাকাটাই তারা বলতেছে মানি লন্ডারিং। আমি কিন্তু 410 কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি, এটাও মানি লন্ডারিং। খেয়াল করতে হবে আপনাকে, এখানে কোনো টাকা আত্মসাৎ হয় না। আমাদের কোনো পরিচালকে আত্মসাৎ করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, এটা দুদক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, এটা হয়নি। এখন কথা হচ্ছে, তাইলে সাজাটা কিভাবে হলো? সাজাটা হয়েছে আমরা এটার জন্য রেসপন্সিবল, কথাটা খেয়াল করেন। আমরা এমএলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি। এখন এমএলএম পদ্ধতি কি, সেখানে বলতে চাইছে দুদকের উকিল যে এমএলএম পদ্ধতি তৎকালীন সময় অবৈধ পদ্ধতি ছিল। এবং এখানে কিন্তু জজ সাহেবের সামনে আমাদের যে এসানুলক সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী, উনি বলেছেন তৎকালীন সময় যে এমএলএম অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোনো নথিপত্র আছে কিনা, বলে নাই। তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে, বাদী। উনি বলতেছে উনি ম্যাথামেটিক্সে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন, উনি ওনার জ্ঞান দিয়ে বুঝছেন যে এমএলএম একটা অবৈধ ব্যবসা। এ হচ্ছে ওনার উত্তর। আপনি বলবেন যে আমি এটা সত্য মিথ্যা বলতেছি, প্রমাণ কি? জাস্ট উনি কি বলেছে, ওনার টেস্টিফাই যে জিনিসটা প্রিন্টেড আছে, উনি তো সাক্ষী দিয়েছেন, এটাতে সব কম্পোজ হয়েছে। আপনি এগুলার কপি দেখেন, আপনারা দেখবেন হাস্যকর উত্তর দিয়েছে। তো এইখানে কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কিছু অর্থ আত্মসাতের প্রচার বা হয়নি, প্রমাণ হয়নি, যেটার জন্য আমাদেরকে সাজা দিয়েছে। আমার বউয়ের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি, আমার অ্যাকাউন্টে যায়নি। তাইলে কিভাবে সাজা দিল? বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে যে আমি এবং আমার ওয়াইফের অ্যাকাউন্টে 11 বছরে টোটাল যৌথ অ্যাকাউন্টে 81 কোটি টাকা লেনদেন হয়েছে, কথাটা খেয়াল করেন। সেখান থেকে আমরা 71 কোটি টাকা উঠিয়ে খরচ করেছি, আর 9 কোটি টাকা স্থিতি আছে। তাদের একটা ধারণা
যে এই অবৈধ টাকা থেকে আসছে, তখন আমি বলেছি এই একই টাকার ফিগার দিয়ে তো আমাকে 22 সালে একবার সাজা দিলেন। কারণ 22 সালের যে মামলা, খালিদ ভাই শুনলে আপনি অবাক হবেন, 22 সালের যে মামলা আমাকে সাজা দিয়েছে 12 বছর, সেখানে এই একই 81 কোটি টাকার কথাই বলেছে দুদক। বলেছে ওনার এবং ওনার স্ত্রী অ্যাকাউন্টে 81 কোটি টাকা ঢুকেছে, 71 কোটি টাকা উঠেছে, 9 কোটি টাকা আছে। অদ্ভুত ব্যাপার হলো একই ঘটনা দিয়ে দ্বিতীয়বার মামলা করেছে, যে কারণে হাইকোর্টে যখন আমি 2016 সালে যখন প্রাথমিক জামিনটা পাই, সেখানে রুহুল কুদ্দুস সাহেব পরিষ্কার লিখছে যে আমি লক্ষ্য করেছি যে এইখানে দুইটি মামলাতে একই মানি ফিগার উল্লেখ করা হয়েছে। যদি একই মানি ফিগার হয়ে থাকে তাহলে একই অভিযোগের জন্য দুইটা মামলা পাশাপাশি চলতে পারে না, সুতরাং তাদের জামিন দেওয়া হলো। এইভাবে কিন্তু আমাদেরকে 2016 সালে জামিন দিয়েছিল হাইকোর্ট, কিন্তু দুদক প্রভাব খাটিয়ে সে জামিনকে তারা করেছে, বাতিল করেছে এবং নতুন করে একটা আমাদের বিরুদ্ধে রায় করিয়েছে। আমরা যেন 6 হ্যাঁ বলেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বিরুদ্ধে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি। আরেকটা যে বলছিলাম আমি সেটা উত্তর দিই। আমার ওয়াইফ বা আমরা কিন্তু কানাডার নাগরিক 2000 সালেও নয়, যখন কোম্পানি শুরু হয়। আমরা 93 সাল থেকে নাগরিক। তো এই নাগরিক থাকার অর্থ এই নয় যে আমরা পালিয়ে চলে যাব। দেখেন পালিয়ে চলে গেল বা কি, টাকা তো আমার কাছে না ভাইয়া, টাকা তো অ্যাকাউন্টে পড়ে আছে। আপনি বুঝেন না কেন? সম্পত্তির মধ্যে পড়ে আছে। আমি রফিকুল আমিন পালায় যাওয়ার কথা বলতেছেন কেন? আমি একটা সুন্দর ব্যাখ্যা দিই। ধরেন কোন একটা দৈবাত অ্যাক্সিডেন্টে রফিকুল আমিন এবং তার স্ত্রী মারা গেছে, তাই বলে কি লোকজনের টাকা তারা পাবে না? অবশ্যই পাবে, কারণ সম্পত্তি কিনেছি আমরা, কোম্পানির নামে সম্পত্তি কিনেছি, ওই সম্পত্তি বিক্রি করে মানুষের টাকা দিয়ে দিবে। আমার মরে যাওয়া বা আমার চলে যাওয়ার সাথে তাদের টাকা ফেরত পাওয়ার সম্পর্কটা কি? আর মানি রিসিট কি খালিদ ভাই এইভাবে লেখা হয়েছে যে রফিকুল আমিনকে টাকা দিচ্ছে, নাকি মানি রিসিট হয়েছে ডেস্টিনির নামে? বলেন তো আপনি। না সেটা ঠিক আছে। আমার এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মারা যাওয়ার কথা বললেন বা আপনি চলে যাওয়ার কথা বললেন, আপনি যে এতদিন কারাগারে ছিলেন, আপনাকে যারা বিনিয়োগ করেছেন, আপনার কথা শুনে যারা উৎসাহী হয়ে গাছ কিনেছেন বা গাছে বিনিয়োগ করেছেন, তারা কি তাদের টাকা পেয়েছেন? আসলে তারা পাবেন, কিন্তু আইনি কেন বুঝতে হবে আপনাকে। আপনি কারাগারে থাকলে, মানে এটা কেমন কোম্পানি, আপনি কারাগারে থাকতে পারেন, আপনার সিস্টেম কি তাদেরকে টাকা দিতে পেরেছে? আসলে পারে নাই, কারণ দুদক সিস্টেমকে লক আপ করে রেখেছে। দুদক সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখেছে, ট্রি প্ল্যান্টেশনের এবং ডেস্টিনি সকল কোম্পানির সমস্ত সম্পত্তি তাদের কাস্টডিতে নিয়ে গেছে দুদক। শুধু নিতে বাকি রাখছে আমার বাচ্চাগুলোকে কাস্টডিতে তারা নেয়নি। দুদক মহা অন্যায় করেছে তৎকালীন সময়। স্বৈরাচারী সরকারের আমলে যে দুদক ছিল, এই দুদক আমাদের প্রতি নির্যাতন করেছে। আমি এটার প্রতিবাদ জানাই। সরকার পরিবর্তন হওয়ার ফলেই কি আপনি বেরিয়ে আসতে পারলেন? না, আমি পারি নাই, কারণ সরকার পরিবর্তন হয়েছে 5ই আগস্ট, আর আমি বেরিয়েছি পরবর্তী বছরের 15ই জানুয়ারি। আমি কিন্তু সাজা খেটে 3 মাস অতিরিক্ত সাজা খেয়ে বেরিয়েছি। আমি কোনো ফেভার পাইনি কোনো সরকারের। আপনি কি কোর্টের মধ্যে আপনি কি কোর্টের মধ্যে থেকে মোবাইল ফোন পরিচালনা করতেন, যেটি মানে বা মোবাইল ফোন ব্যবহার করতেন? মানে কারাগারে আমি আসতেছি 2020 সালের করোনাকালীন সময়। সেটা হচ্ছে 2016 সালে যখন আমাকে জামিন দেওয়া হলো, সিনা সাহেব জামিন বাতিল করলেন। বাতিল করে জেল কর্তৃপক্ষকে বলে দিলেন যে রফিকুল আমিন দরকার হলে জেলে বসে ব্যবসা পরিচালনা করবে, লোকজনকে নিয়ে মিটিং করবে, সে তাদের সাথে যোগাযোগ করবে সুব্রতর মতো। ওই যে ভারতের সাহারা গ্রুপের সুব্রতকে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যে কারাগারে বসে সে সবার সাথে যোগাযোগ করবে, সেম ফ্যাসিলিটি আমাকে দেওয়া হয়েছে। এবং আপনি যদি ওই রায়টা দেখতে চান খালেদ ভাই, আপনাকে আমি পাঠিয়ে দেবো ইমেল করে, আপনি রায়টা পড়ে নেবেন। সেখানে এই রায়টা কি কোনোভাবে ইনফ্লুয়েন্স, মানে প্রশ্ন উঠে না, তখন তো হাসিনা ক্ষমতায়, বরং এই রায় দিয়ে আমার ক্ষতি করে দেওয়া হয়েছে। দিবে আমাকে জামিন, আমার জামিন রহিত করে আমার প্রতি অবিচার করেছেন সুরেন্দ্র কুমার সিনহা, যেটা আমি তাকেও দায়ী করবো। সে যে আজকে হাসিনার সম্বন্ধে সে বিভিন্ন রকমের কথা বলে, এই নাটকের নায়ক কিন্তু সে নিজ। আমাকে কেন আমার জামিনটাকে রহিত করে এই ধরনের একটা ক্যামোফ্লেজ ইয়ার মধ্যে ফেলাইছে যে আমি জেলে বসে ব্যবসা করতে পারবো, আমি জেলে বসে মিটিং করতে পারবো, রেজলিউশন করতে পারবো, ব্যাংক চেকে সই করতে পারবো। তারপর যখন এটা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখাইলাম যে সুপ্রিম কোর্ট আমাকে সব ক্ষমতা দিয়ে দিছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইছে তা আপনি এখন কি চান। আমি বলছি যেহেতু এখন করোনা, মানুষের সাথে সামনাসামনি কথা বলা যায় না, আমাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেওয়া হোক। এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সুরক্ষা সচিব কিন্তু বলেছে প্রার্থীর এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো কারা কর্তৃপক্ষকে। এবং কারা কর্তৃপক্ষ জানে আমার এই ঘটনার পরে কিন্তু কারা কর্তৃপক্ষ কিন্তু একটা ইনভেস্টিগেশন করেছে। আপনাকে আমি বলি রিপোর্টটা কি ছিল। রিপোর্টে কারা কর্তৃপক্ষ বলেছে টিমটা যে 3 জনের কমিটি ছিল, তারা বলেছে রফিকুল আমিন ফোন ব্যবহার করার ব্যাপারে নির্দোষ। কারণ তার পারমিশন ছিল সুপ্রিম কোর্ট থেকে, আমি শুধু এই পর্যায়ে একটা জিনিস জানতে চাই, তারপর আবার আমি একটু শওকত ভাইয়ের কাছে যাব। সেটা হলো যে এর আগে আপনি যখন কারাগারের বাইরে ছিলেন, আপনার বিরুদ্ধে যখন মামলাগুলি হয় নাই, যখন ডেস্টিনি আপনি চালাইতেছিলেন, তখন আমরা দেখতেছিলাম যে বিপুল সংখ্যক লোক
আপনার পাশে দাঁড়িয়েছিলেন, বিপুল সংখ্যক লোক আপনাকে সমর্থন করেছিলেন, তারা আপনাকে নিয়ে অনেক আশা করেছিলেন। আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছি, আজকে যখন আপনি একটা রাজনৈতিক দলও করেছেন, তখন এত লোককে কিন্তু আপনার পাশে দেখছি না। আমি যখন আমার প্ল্যাটফর্মটি দেখছিলাম, আমি বারবার আমার প্ল্যাটফর্মটি আমি দেখতে থাকি। অন্য কোনো সময় আমার মনে আছে জনাব রফিকুল আমিন যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি থাকতে সময় যখন তিনি এটি বলছিলেন, আমাদের তখন এই রকম সোশ্যাল মিডিয়া ছিল না, শুধু মেসেজ নেওয়া যেত, একটা নাম্বার পুশ করে। আমাদের সেই ব্যাপারটা হ্যাং করেছিল। এত বিপুল সংখ্যক লোক আপনাকে আসলে আপনার উপরে ভরসা রেখেছিল, আপনাকে সমর্থন জানিয়েছিল। এখন কিন্তু তার আমি যদি বলি কোয়ান্টিফাই করি, আমি 100 ভাগের 1 ভাগও দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এটা সঠিক নয়। আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন, আমার যারা বিনিয়োগকারী আমার কাছ থেকে সঠিক তথ্য পেয়েছে তারা সবাই চুপচাপ আছে, তারা জানে পাবে। এদের সংখ্যা নেহাত কম, এদেরকে আমি দোষ দিচ্ছি না বাবা, তারাও তো বিনিয়োগকারী। এখানে বিষয়টা হচ্ছে পারসেপশন, কে কাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখতেছে। দেখেন, অর্ধেক পরিপূর্ণ গ্লাস কিন্তু আপনি বলতে পারেন এই গ্লাসটা হাফ ভরা, কিন্তু একজন চ্যালেঞ্জ করবে আপনাকে যে এটা হাফ খালি, আপনি তর্ক করে জিততে পারবেন না। না, তর্ক করে আমি জিততে পারবো না। কিন্তু প্রথম কথা হলো যে আমি অঙ্ক করে, আমি যে মেসেজটা রফিকুল আমিন ভাই, আপনি যে সিস্টেম করছেন সেটা আমি অঙ্ক করেও জিততে পারতেছি না। আসলে এটা অঙ্ক করেও আমি এটা কোথাও পৌঁছাইতেছে না। সেটা নিয়ে একটা আলাদা তর্ক একদিন হইতে পারে। আপনি যে আমি আপনাকে মেসেজটা দিই, আমরা পার্সেন্টেজ দেখার দরকার নাই জনপ্রিয়তার। আমি যেটা বলতে চাচ্ছি, আপনার মাধ্যমে আমি একটা মেসেজ পৌঁছাতে চাই আমার সম্মানিত বিনিয়োগকারীদের কাছে। এদের প্রত্যেকের বিনিয়োগ সুরক্ষিত, এবং বর্তমান ম্যানেজমেন্ট যারা আছে, যাদেরকে হাইকোর্ট থেকে নিয়োগ দেওয়া আছে, এদেরও সক্ষমতা আছে এদের টাকা ফেরত দেওয়ার। যদি এদের সক্ষমতা না থাকে, তাহলে আপনার মাধ্যমে আমি একটা প্রস্তাব দিই, সেটা হচ্ছে আমাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হোক যে রফিকুল আমিনের টাকা ফেরত দেওয়ার জন্য আপনাকে ইনচার্জ দেওয়া হলো। আমাকে না, এটা তো আপনি আমার মাধ্যমে দিতেছেন বটে, কিন্তু তার আগে ওইটা আপনি দিচ্ছেন যে আপনাকে আসলে ওই পরিশোধে নেওয়া হলে আপনি এটা পরিশোধ করে দিতে পারবেন। অবশ্যই পরিশোধ করে দিতে পারবেন, কিন্তু টাকা দেওয়ার সক্ষমতা আছে, কিন্তু দিতে পারবো না কি শুনেন, লাভ দিতে পারবো না। কারণ আমাকে তো 12 বছর আটকে রাখা হয়েছে, আমি তো লাভ করতে পারিনি। আমার গাছগুলা কেটে সহায় দেওয়া হয়েছে, তাই না? গাছের গোড়াগুলো এখনো আছে। এখন আপনি বলবেন তাহলে কোত্থেকে দিবেন? আমি তো সব টাকা গাছে বিনিয়োগ করিনি, আমি তো সম্পত্তি কিনেছি, আমি তো ব্যবসা প্রতিষ্ঠানে লাগাইছি। এই ট্রি প্ল্যান্টেশন কোম্পানি কম বেশি 14টা কোম্পানির মালিক, আপনি জানেন? এর আন্ডারে আরো 14টা কোম্পানি আছে। এই সব কিছুর মালিক কিন্তু 17 লক্ষ ডিস্ট্রিবিউটর। রফিকুল আমিন ভাই, আপনি কিন্তু সাক্ষী থাকলেন। আমি আপনাকে বইলা রাখছি, অনেক দর্শক আমাকে অভিযোগ করতেছে তাদের কারো গাছ নাই, তাদের কারো বিনিয়োগ নাই, এবং আপনি এইখানে আইসে আপনার পক্ষে যে আপনি যুক্তি দিতেছেন, আমি এইটা করতেছি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থেকে নাকি? আপনি আমার এইটা আপনি আপনার জায়গা থেকে আমি আশা করব যারা আপনাকে বিনিয়োগ করছেন তাদের জন্য আপনি নিশ্চয়ই এইটা নিশ্চয়ই আপনার মাথায় আছে বা মাথায় থাকবে। মহিউদ্দিন ভাই, আপনি সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করতেছেন, আই রেসপেক্ট ইউ, আমি জানি। আপনি সত্যটাকে তুলে ধরতে চাচ্ছেন দুই পক্ষ থেকে, এখানে আপনি কোনো পক্ষ নন। না, এটা তো আপনি মুখে বললে হবে না। আপনি যদি আমাকে তলে তলে টাকা দেন, তাহলে তো আর এটা আমি আপনাকে তলে তলে টাকা দিলে আপনি বরং আপনার বিনিয়োগকারীদের টাকা পরিশোধ করেন, যারা আপনার থেকে টাকা নিছে তাদের টাকা আপনি দিতে চেষ্টা করেন, সেইটা হবে হচ্ছে যে বিষয়। আমি আপনাকে তলে তলে টাকা দিলে এটা হবে মানি লন্ডারিং। আপনাকে আমার ডলারে দিতে হবে, টাকা দিলে নিতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। আমি একটু জনাব শওকত মাহমুদ ভাইয়ের কাছে যাই। জিনিস জানতে চাই আপনার কাছে, আপনার পার্টিতে আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে নতুন পার্টি জনতা পার্টি বাংলাদেশ, সেই জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, যিনি একটি সামাজিক আন্দোলন করছিলেন নিরাপদ সড়ক চাই। রাজনীতিবিদ হিসাবে বলি আর বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল পর্যবেক্ষণের কথা বলি, ইলিয়াস কাঞ্চনকে আপনার উপরে রাখা বা আপনার সঙ্গে রাখা, সেটা কি মানে এই সিদ্ধান্তটার পেছনে যদি আপনি একটু আমাদের কারণ বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দল করে এই যে বাংলাদেশ জনতা পার্টি বাংলাদেশ করে আপনি আসলে কি অর্জন করতে চান, আপনার লক্ষ্য কি, যদি আমরা সামনের ইলেকশনটাকে একটা গোল পোস্ট ধরি? প্রথমত হচ্ছে ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের সমাজে একটি সার্থক আন্দোলনের একটা সার্থক পুরুষ বলে আমি মনে করি। এই সড়ক দুর্ঘটনার হ্রাসে নিরাপদ সড়কের আন্দোলন করে তিনি গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন, এবং তার একটা উপলব্ধি হয়েছে যে আসলে রাজনীতি ছাড়া এই সমস্যার সমাধান করা যাবে না। কারণ আমাদের রাজনীতির একটা বড় অংশ জুড়েই আছে মানে দুর্বৃত্তায়িত পরিবহন ব্যবস্থা। মালিক শ্রমিক এরা সরকারকে জিম্মি করে রাখে এবং এই আন্দোলনকে ব্যর্থ করে দিতে চায়।
ইলিয়াস কাঞ্চনের মধ্যে আমি একটা লক্ষ্য করেছি, তার মধ্যে একটা খুব বিনয়ী মন আছে এবং সাধারণ মানুষের প্রতি তার একটা মমতা আছে, এবং তিনি অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ। তো তিনি যখন আমাকে বললেন যে আমি একটি পার্টি করতে চাই, তখন আমিও বললাম যে আমরা তো একটি পলিটিক্যাল পার্টি করার জন্য প্রায় 2-2.5 বছর ধরে কাজ করছি, আমরা একত্রে কিছু করতে পারি কিনা। সেই জায়গায় ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের কাছে এসছেন। ইলিয়াস কাঞ্চন সাহেবের অন্তর্ভুক্তি, মানে আমি মহাসচিব, উনি প্রেসিডেন্ট, উনি আমার বয়সেও বড়, এবং আমি মনে করি আমি সাংবাদিকতা করে যতটা না আমি এগিয়েছি, মানে আমার সেক্টরে আমি বলবো আমার তো অপূর্ণতা আছেই, ইলিয়াস কাঞ্চন সাহেবও কিন্তু তার নিজস্ব পরিমণ্ডল থেকে এই নিরাপদ সড়কের আন্দোলন করে সারা দেশে একটা আলোড়ন তুলতে সমর্থ হয়েছেন। সেই জায়গায় আমি মনে করি যে তাকে নিয়ে আমার রাজনীতি করার সিদ্ধান্তটি আমি অনেকের কাছ থেকে সাড়া পেয়েছি, এবং এটা সঠিক সিদ্ধান্ত বলে আমার কাছে এটা প্রতিপন্ন হয়েছে। স্বাগত ভাই, এই রাজনৈতিক দলটার উদ্দেশ্যটা আপনি, আচ্ছা ঠিক আছে, আপনি গোলপোস্টটা একটু বলে নেন। আচ্ছা, আমি গোলপোস্টটা উদ্দেশ্যটা আমি বলি, একবারই বলি, কারণ খালেদ মহিউদ্দিনের প্রশ্ন করার স্টাইল কিভাবে, এগুলি আমি আমার অভিজ্ঞতা আছে তো। প্রথমত হচ্ছে, যখন আমরা গত 2 বছর ধরে একটা চিন্তা করছি, ওই ফ্যাসিবাদ থাকার সময় থেকে যে একটা আলাদা রাজনৈতিক দল করা উচিত, প্রথম উপলব্ধি সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো বিগত 15 বছরে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। তারা একটি গণ অভ্যুত্থান করতে ব্যর্থ হয়েছে। জনগণ বারবার এগিয়ে এসছে, কিন্তু রাজনৈতিক দলগুলো পিছিয়ে গেছে জনগণকে সেই কাঙ্ক্ষিত অভ্যুত্থান দেওয়ার ক্ষেত্রে। আমাদের ইনসাফ কায়েম কমিটির আদর্শ ছিল যে আমরা গণ অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে যেতে চাই, যেটা নিয়ে আমার সঙ্গে মত পার্থক্য হয়েছে, কিন্তু আলটিমেটলি তো তাই হলো। ছাত্ররাই, এই রাজনীতিবিদদের পিছিয়ে থাকার কারণে ছাত্ররা এগিয়ে এসে সেই গণ অভ্যুত্থানটি সম্পন্ন করলেন। তো এই জায়গায় আমি বলবো রাজনৈতিক দলগুলো একটা গুরুতর ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বিদ্যমান রাজনৈতিক দলগুলো কিন্তু জনগণকে তার প্রত্যাশিত গণতন্ত্র উপহার দিতে পারেনি। এটা আপনি যদি বলেন এখন প্রত্যাশিত গণতন্ত্রের মাত্রা কি, এটা আমি সময় লাগবে, আমি অনেক বুঝিয়ে বলতে পারবো। থার্ডলি, গণ অভ্যুত্থান যেটা হয়েছে, এই গণ অভ্যুত্থানটা হয়েছে একটা ফ্যাসিবাদের বিপক্ষে, ফ্যাসিবাদকে উপড়ে ফেলার জন্য, এবং এই ফ্যাসিবাদের তোষণ এবং পোষণকারী হিসাবে তারা ভারতকে চিহ্নিত করেছে। এই ভারত আমাদের এই জনগণের উপর আওয়ামী লীগের মাধ্যমে ফ্যাসিবাদটা চাপিয়ে দিয়েছে। কিন্তু আমরা গণ অভ্যুত্থানের পরে লক্ষ্য করলাম, গণ অভ্যুত্থানের আরেকটি লক্ষ্য ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা ধীরে ধীরে লক্ষ্য করছি যে সংস্কারের প্রশ্নে, ফ্যাসিবাদকে স্থায়ীভাবে নির্মূলের প্রশ্নে এবং ভারত বিরোধিতার প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলো আপসকামিতা দেখাতে শুরু করেছে। আপনি বলতে পারেন কিভাবে? তারা মনে করছে যে নির্বাচনে জিততে হলে ভারতের সহযোগিতা লাগবে বা ভারতের একটা মৌন সম্মতিও প্রয়োজন আছে। সেই কারণে তারা ভারতের বিষয় থেকে তারা আস্তে আস্তে সরতে শুরু করেছে। এতে করে আমি মনে করি গণ অভ্যুত্থানের চেতনায় একটা নতুন রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের বিদায়ের কারণে নয়, আমাদের বিদ্যমান দলগুলোর রাজনৈতিক আচরণের কারণেই একটা শূন্যতা তৈরি হয়েছে, এবং এনসিপি যেটা করবে বলে আমরা আশা করেছিলাম, এনসিপিও সেই মাত্রায় আমাদের প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজনীতিটা আমাদের দল করব। আচ্ছা শওকত ভাই, এই রাজনৈতিক দল করাটার ক্ষেত্রে আপনারা কি সরকারের কোনো এজেন্সির, মানে ডিজিএফআই, এনএসআই যেরকম আমরা শুনি, সেরকম কোনো সুবিধা পেয়েছেন, সুযোগ পেয়েছেন? আপনাদেরকে বলা হয়েছে, আপনারা মিটিং করেছেন, এরকম কি হয়েছে? আমাদের সঙ্গে সরকারের কোনো সংস্থার কোনো যোগাযোগ নেই, সরকারেরও কারোর সঙ্গে যোগাযোগ নেই, এবং আমরা আমাদের মর্জি মাফিক এই দলটি করেছি। আপনারা জানেন বর্তমান সরকার যদি এনসিপি কে মৌখিক সহযোগিতা দিচ্ছে বা কোনো কোনো উপদেষ্টা আমি জানি নিশ্চিতভাবে তারা সহযোগিতা করছেন, কিন্তু আমরা কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেইনি। এবং ইউনূস সরকারও কিন্তু কোনো ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ কাউকে কোনো এমপ্লয়ও করেনি যে বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তোমরা কাজ করো, অথবা যারা আছে তাদেরকে আমার পক্ষে ভাগাও। এটা সরকারের এজেন্ডাও নেই বলে আমি বিশ্বাস করি। আমরা যেটা করছি, দল চালানোর ক্ষেত্রে আমরা বলেছি আমরা নিজেদের মধ্যে চাঁদা তুলি, আমরা দল চালাচ্ছি, এবং এটা আমরা, আপনারা দেখবেন যে আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করেছি একটা 5 স্টার হোটেলে, কিন্তু আমরা যে খরচ করছি সে খরচটার কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সামান্য মাত্র 3 লাখ টাকার খরচে আমরা একটা পার্টি করেছি। এখন আমরা আমাদের হিসাব সবসময় আমরা জনগণকে জানাবো যে আমরা কিভাবে
আমরা টাকা খরচ করে আমরা অনুষ্ঠানটা করছি এবং আমাদের রাজনৈতিক কার্যক্রম কি, আমরা একটি অফিস নিয়েছি এবং একটি রাজনৈতিক ইশতেহারের মধ্য দিয়ে আমরা আত্মপ্রকাশ করেছি। আমরা বলেছি রাজনৈতিক ইশতেহারে যে আমরা কি করতে চাই। আমরা এই স্বাধীনতার 3 লক্ষ্য, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 71 এবং 24-এর চেতনার সম্মিলনে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। এটা হচ্ছে পরিষ্কার। এবং মধ্যপন্থা দল হিসাবে আমরা বলেছি যে মধ্যপন্থী দল মানে হচ্ছে একটা আপোষমূলক অবস্থান। আমরা মধ্যপন্থী, কিন্তু আমরা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারাতে মধ্যপন্থীর যে ব্যাখ্যা আছে, আল্লাহ বলেছেন আমি উম্মতে মুহাম্মদীদেরকে মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি, বিনয়ী, ভদ্র, কিন্তু আল্লাহর সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজকে নিষেধ করার ক্ষেত্রে আপোষহীন। আমরা সেই মধ্যপন্থী জাতি, এটা আমার দল। এবং আরেকটি হচ্ছে, খালেদ আরেকটা কথা বলে নেই, অনেকগুলো দল আত্মপ্রকাশ করেছে। এক দল আগের নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি, আরেকজন না পেয়ে হাইকোর্টে গেছে, হাইকোর্ট থেকে পেয়েছে, আরেকবার নতুন হয়েছে। এর মধ্যে 2-1টি ছাড়া বাকিগুলো হচ্ছে বি টিম। বি টিম মানে ওই বিএনপি যে বলে রেখেছে জাতীয় সরকার গঠন করবে সব দলকে নিয়ে, জামাতে বলেছে যে এক বাক্সে সব ভোট করব, এগুলো হচ্ছে কি তাদের এই প্রণোদনায় নতুন অনেক রাজনৈতিক দল হচ্ছে যে আমার যদি একটা আসন পাওয়া যায়, একটা এমপি পাওয়া যায়, এই কারণে তারা ওইদিকে ছুটছে। এবং বিএনপি, জামাত ইসলামী আমরা কেমনে বুঝবো যে আপনি সেরকম জন্য দল করেন নাই? না, আপনি তো আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আমি ওই প্রণোদনায় পা দেওয়া মানুষ নই। তাহলে তো আমার বিএনপি ছাড়ানি প্রশ্ন আসতো না। আমার যদি দেখতে হতো বিএনপি কে আপনি ছাড়ছেন, বিএনপি তো আপনাকে মানে বিএনপি না আপনাকে ছাড়ছে না। তার বিএনপি যেই কারণে ছাড়ছে সেই কারণের মধ্যে তো আমি নাও যেতে পারতাম, সেই কারণের মধ্যে তো আমার যাওয়ার দরকার ছিল না। আমি কেন মনে করেছি, আমি মনে করেছি যে পার্টির মধ্যে থেকেও পেশাজীবী হিসাবে, সাংবাদিক হিসাবে আমাদের একটা স্বতন্ত্র ভূমিকা থাকা প্রয়োজন। যেই কারণে 21 ফেব্রুয়ারিতে গুলির পর সর্বপ্রথম প্রতিবাদটা করেছিল আজাদ সম্পাদক, পার্লামেন্ট মেম্বার আবুল কালাম শামসুদ্দিন সাহেব। তিনি তো মুসলিম লীগের মেম্বার ছিলেন, তিনি তো তার পার্টির বিরুদ্ধে বিদ্রোহ করে যে তুমি কেন গুলি করে মেরেছো বেরিয়ে এসছেন। এই ধরনের ইতিহাসকে ভুলে যাওয়া যাবে না। আব্দুল সালাম সাহেব যে এডিটোরিয়াল লিখে চাকরি হারিয়েছেন, প্রতিবাদ করেছেন যে তুমি মুজিব, তুমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন আগে দাও, পার্লামেন্ট ইলেকশন দিও না। তো সাংবাদিকরা দল করবে, রাজনীতি করবে, তার মধ্যে একটা স্বাতন্ত্র পেশাজীবী, স্বাধীন পেশাজীবী ভূমিকায় তারা পালন করবে। এটাই আমি করতে চেয়েছি। এটা কোনো লাভালাভের বিষয় না যে বিএনপি যে জোটগুলি এখন করতে যাচ্ছে, এই জোটের মধ্যে তারা বিএনপি বলছে পরে জাতীয় সরকার করবে। এখন জাতীয় সরকারে অংশ নেওয়ার জন্য এক ধরনের একটা হিরিক পড়ে যেতে পারে, সব দলের ক্ষেত্রে বলছে না, কিন্তু কিছু কিছু আপনি বলছেন বলে ভালো হয়েছে। আমাদের মধ্যে থেকে অনেকে আমাদেরকে বলছে যে এত যে নতুন পার্টি হইতেছে এর কারণ একটা, জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া যখন দল, মানে যেহেতু তারা প্রধান রাজনৈতিক দল এখন প্রায় এককভাবে আওয়ামী লীগ ইলেকশনে, তো তারা অন্তত 20টা বা 25টা আসন 20টা বা 25টা দলকে দিতে চাইবেন বা 10টা 12টা দলকে দিতে চাইবেন, তার নিয়ে একটা জাতীয় সরকার করবেন। সেই জন্যই দল করা হচ্ছে। রফিক ভাইও মনে করছে বিএনপি তাকে এমপি বানাবেন এবং রফিক ভাই পার্লামেন্টে বক্তৃতা দিবেন। অনেকে আমাকে এরকম কথা বলছেন। যাই হোক, স্বাগত ভাই, আপনি এই বিষয়টা পরিষ্কার করছেন। আমি তার আগে একটু রফিকুল আমিন ভাইয়ের কাছে আসতে চাই যে ওই পলিটিক্যালি উনার সাথে আসলে বিএনপির সরকারের কার সাথে কি কথা হচ্ছে সেটা জানার জন্য। কিন্তু রফিক ভাই, আপনি যে জেলে বসে জুম মিটিং করছেন, তার জন্য কিন্তু আমাদের সম্পাদক, মানে আমাদের গবেষক দল আমাকে যে সমকাল পত্রিকার যে মানে একটা বিশেষ কাটিং পাঠালো গবেষক দলের প্রধান জনাব মিল্লাত, ওইটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই জুম মিটিং করার জন্য 8টা কারারক্ষীকে সরায় নেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আপনি আসলে যে জুম মিটিং করছেন সেটা আসলে অবৈধ। যারা আপনাকে সহায়তা করছে তারাও এটা আপনার কাছে এইটা মানে মানে তারা ঠিক কাজ করে নাই, দায়িত্ব অবহেলার প্রসঙ্গ আসছে। আপনি তো আসলে রফিক ভাই, আপনি দেখেন, আপনি এত কনভিন্সিং, এত সুন্দর করে কথা বলেন এবং আপনার টাকা আসে, ক্ষমতা আসে, আপনি তো বাংলাদেশের বিভিন্ন আইন কানুন বিভিন্ন সময়, যেটাকে বলা ঠিক ভাঙা না কিন্তু মচকানো, ব্যান্ড করা, কোনো সময় গোল করা, কোনো সময় চুক্কা করা, সেগুলি তো আপনি করতে পারছেনই, তাই না? না, সঠিক না। এটা একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে যে 17 জন কারারক্ষীকে অস্থায়ী ভিত্তিতে করা হয়েছে, প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরা প্রত্যেকে চাকরি ফেরত পেয়েছে পরে এবং তাদের ক্ষতিপূরণ দিয়েছে। যখন তদন্তে দেখা গেছে আমি নির্দোষ এবং আমার ব্যাপারে কিন্তু তদন্ত হয়েছে 3 সদস্য বিশিষ্ট কমিটিতে, সেখানে তারা যখন দেখলো যে 2টা এভিডেন্স পেয়েছে আমার কাছে। একটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের কপিটা আমরা দেখিয়েছি,
যেটা আমি দেখানোর পরে তখন একজন ডেপুটি জেলার কিন্তু আমার পক্ষে সাক্ষী দিয়েছে। উনি বলছে হ্যাঁ স্যারে এটা আমাকে কপি দিয়েছে, উনি যে সুপ্রিম কোর্টের থেকে একটা অর্ডার পেয়েছে এটা আমি পেয়েছি, এই যে আমার মোবাইল ফোনে এটা সেভ করা আছে। তখন তৎকালীন সময় যে 3 জন কমিটির মেম্বার ছিল তখন তারা ওদিকে তাকিয়ে বললো তুমি এই কথা আমাদেরকে আগে জানাও নাই কেন। আমার মনে হচ্ছে আমাদের যখন ইনভেস্টিগেশন চলতেছে তখন তৎকালীন আইজি সাহেব ফোন করেছিলেন, মামুন সাহেব, বলছে রফিকুল আমিনের তদন্তের রিপোর্ট কি। তখন তারা বলছে স্যার উনি নির্দোষ, উনি কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেই কিন্তু উনি কথাটা বলেছে, কারণ এখানে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে লেখা আছে উই ডিরেক্টেড টু দ্য সেন্ট্রাল জেল কেরানীগঞ্জ to support this applicant all sorts of cooperation as when necessary in the purpose of এই যে লেখছে আমরা যেন গাছের টাকাগুলো মানুষকে দেওয়ার জন্য তাদের সাথে মিটিং করতে পারি, তাদের সাথে আমরা লেনদেন করতে পারি, ব্যাংক অ্যাকাউন্টগুলোকে আমরা ব্যাংক সিগনেচার করার পারমিশন দিয়েছে। এখন কথা হচ্ছে জুমের কথাটা কেন আসলো, তখন কোভিড চলতেছে, কোভিডে আমার সাথে সামনাসামনি দেখা করা নিষেধ করে দিয়েছে। তখন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা দরখাস্ত করেছি যেহেতু দেখা করা যাচ্ছে না তাইলে আমাকে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হোক। এবং আমি একবার, কিন্তু বেশি না, একবার, শুধু একবার এই জুমে আমি কথা বলেছি, চেহারা না দেখিয়ে শুধু ভয়েস দিয়ে। এবং সেখানে যদি আপনার জুমের প্রত্যেকটা কথা শুনেন, তারা আমাকে জিজ্ঞাসা করেছে যে মামলার নিষ্পত্তি কবে হবে, টাকা কবে পাবো, আমি এগুলোর উত্তর দিয়েছি। সুতরাং এখানে কোনো ফৌজদারি অপরাধ হয়নি। যদি ফৌজদারি অপরাধ হতো তাহলে জেলখানা কিন্তু পানিশমেন্ট দিত। আপনি যখন জুমে কথা বলেছেন তখন স্পেশাল পারমিশন নিয়েছিলেন কারা কর্তৃপক্ষের? সেই তো কারা কর্তৃপক্ষ যখন প্রশ্ন করা হলো তখন সে কেন বলল যে এটা দায়িত্ব অবহেলা হয়েছে, কেন আমরা এটা দেখব? না, দায়িত্ব অবহেলা না, তারা তাৎক্ষণিক 17 জনকে সাসপেন্ড করেছে এবং এই ইনভেস্টিগেশন যখন শেষ হয়ে গেছে ওদের চাকরি আবার ফেরত দিছে। কারণ তারা এটা করে, এটা তো বাংলাদেশে একটা নাটক। কোনো একটা ঘটনা ঘটে গেলে মানুষকে সন্তুষ্ট করার জন্য নিরীহ হোক আর অপরাধী হোক যে কোনো লোকের সাসপেন্ড করা, এটা হচ্ছে কর্তৃপক্ষের একটা জেনারেল প্র্যাকটিস। আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম যে এই 17 জন কর্মচারী, তাদের কোনো দোষ নাই, তারা তো ডিউটি আমার রুমে করে নাই, তারা পুরো এলাকা জুড়ে ডিউটি করছে। আমার রুমে হয়তো 1-2 জন ডিউটি করছে, আপনি সাসপেন্ড করলে 2 জনে করবেন, ঢালাও করে 17 জনে কেন আপনি সাসপেন্ড করবেন একদিনের ঘটনার জন্য? আর ঘটনাটা ঘটেছে একদিন রমজান মাসে রাত 12টা থেকে রাত 2টা, এর ভিতর আমি 23 মিনিট না 24 মিনিট কথা বলছি। তাহলে আপনাকে বুঝতে হবে 23-24 মিনিটের কথার জন্য 17 জনকে সাসপেন্ড করা যায় না, তাই না? না, সেটা আমরা জানি। শওকত ভাই, আমার একটু শেষ প্রশ্ন, কারণ কতগুলি প্যারামিটার, কতগুলি থার্মোমিটার, কতগুলি ব্যারোমিটার আছে, সেই জায়গা থেকে আমি বলি দর্শকরা হয়তো কিছু বুঝতে পারবে। আপনি কি এখন প্রেস ক্লাবে যান নিয়মিত বা অনিয়মিত, সকালে বিকালে চা খেতে বা হাঁটতে বা কোনোভাবে? না, প্রেস ক্লাবে আমি যেতে পারি না, কারণ প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা 24-এর ইলেকশন করেছে তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। আমার করেছে, যুগান্তরের মালিক সালমা ইসলামের করেছে, কিন্তু আবার ইন্টারেস্টিংলি সমকালের মালিক একে আজাদেরটা করেনি, বা আরো এরকম আছে। আমরা বলেছি যে যদি এটাই হয় তাহলে স্বয়ং স্বৈরাচারী এরশাদকে আমরা প্রেস ক্লাবে ঢুকতে দেইনি, কিন্তু সামরিক শাসনের আমলে মন্ত্রী ছিলেন দিদার বক্ত, আনোয়ার জাহিদ, তাদের ব্যাপারে তো কোনো ব্যবস্থা হয়নি। এটা কি ধরনের ব্যবস্থা নেওয়া? এটা আমি মনে করি যে একটা সম্পূর্ণভাবে। শওকত ভাই, আমি এমনি জানতে চাইছিলাম যে প্রেস ক্লাবের সদস্য না থাকা, মানে সদস্য নন, ধরে নিলাম আপনি এখন প্রেস ক্লাবের সদস্য না, তারপরে তো অনেকে প্রেস ক্লাবে যান, আপনি কি প্রেস ক্লাবে যান না যেহেতু আপনার সদস্যপদ স্থগিত করা হয়েছে? না, আমি প্রেস ক্লাবে যাই, আমি তো অনুষ্ঠান হলে আমি সেখানে যাই, এটা আমি প্রেস ক্লাবে যাওয়া অব্যাহত আছে। কিন্তু তারা যেটা বর্তমান কমিটি, আমি মনে করি যে কমিটি মেয়াদ উত্তীর্ণ, অবৈধ, তারা ইলেকশন না দিয়ে নিজেরাই মেয়াদ বাড়িয়ে নিয়েছে, তো তারা এই কাজটি এটা সঠিক করেনি। কিন্তু আমি প্রেস ক্লাবে যাই, এটা আমি বিভিন্ন অনুষ্ঠানে কয়েকদিন আগেও গিয়েছি। ওকে, আমাদের অনুষ্ঠান শেষ করতে, আমাদের অনুষ্ঠান শেষ মতো তো জনাব রফিকুল আমিন, আপনারা দুজনেই যেহেতু নতুন একটি রাজনৈতিক দল করেছেন, আপনারা কি একটু আমার মনে হয় যদি 30 সেকেন্ড রফিকুল আমিন ভাই বলেন, তারপর আমরা একটু শওকত মাহমুদ ভাইয়ের কাছে বলবো যে আপনারা দুজন দুটি রাজনৈতিক দল করে দুটি নতুন রাজনৈতিক দলের প্রধান নেতা হলেন, কিন্তু আমরা জনগণরা আপনার কাছে আসলে কি আশা করতে পারি? নতুন একটা রাজনৈতিক দলে আপনি নতুন কি করবেন, এটা যদি আমাদেরকে 30 সেকেন্ডে বলেন, দয়া করে। যদি বেশি সময় না নেন তাহলে আমাদের জন্য একটু প্রোডাকশন সুবিধা। ধন্যবাদ। আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের রাজ্যের মূল লক্ষ্য। থ্যাংক ইউ সো মাচ। শওকত ভাই, আপনি যদি কিছু বলেন। আমি রাজনীতির মাধ্যমে আমরা জনগণকে একটা নতুন ব্যবস্থা, আমি মনে করি যে গণ-অভ্যুত্থানের চেতনায় জনগণ যে পরিবর্তন চাইছে সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমি একটা নতুন ব্যবস্থা আমরা উপহার দিতে পারবো। এবং আমরা বিদ্যমান রাজনৈতিক যে বিদেশমুখীনতা, যে দিল্লি, পিন্ডি, ওয়াশিংটন, চীন, বেজিং,
এগুলো থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন রাজনৈতিক দল করে একটা সুস্থ রাজনীতি করার চিন্তা করব। কারণ আমি বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতি নিয়েছিলেন এবং তার সাহচর্য এবং সান্নিধ্যে আমি যতটুকু শিখেছি, আমি মনে করি যে শুধু ক্ষমতায় যাওয়া না, মানুষের জন্য রাজনীতি করা এবং ত্যাগের যে দৃষ্টান্ত জিয়াউর রহমান সাহেব করে গেছেন, শহীদ জিয়া, খালেদা জিয়াও একজন মজলুম জননেত্রী এবং তিনি যে ত্যাগের দৃষ্টান্ত রেখে গেছেন, আমি মনে করি সেখান দিয়ে গিয়েই আমরা একটা প্রকৃত গণতন্ত্র উপহার দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করব বাংলাদেশের মানুষকে একটা নতুন পথের দিশা দেওয়ার জন্য। এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক দলের লক্ষ্য। আজকে আমরা নতুন দল করেছি বলেই আমাদেরকে এত আপনার যেই প্রশ্নমালা, আপনার যেই বলে জনাব শওকত মাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ জনাব রফিকুল আমিন। আপনাকেও অনেকগুলি বিষয় নিয়ে আমরা জনাব রফিকুল আমিন এবং জনাব শওকত মাহমুদের কাছে জানতে চেয়েছিলাম। তারা তাদের মতো করে তাদের অবস্থান পরিষ্কার করেছেন, সেজন্য তারা আপনাদের ধন্যবাদ পাবেন। এখন দর্শক তাদেরকে রাজনীতিবিদ হিসাবে আমরা কেমন পাবো সেটা নিশ্চয়ই সময় ঠিক করে দেবে। সেই পর্যন্ত আমরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং নতুন অনুষ্ঠানকে সামনে রেখে সেই পর্যন্ত বিদায় এবং অনেক অনেক ধন্যবাদ।